আমন্ত্রণ ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায়। ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক ঘটনা নিয়ে আমরা আলোচনা করি সপ্তাহের এই দিনে। আজকের খেলার আড্ডায় আপনাদের সাথে আছি মোহাম্মদ নাজিম। আজকে আমাদের আলোচনার বিষয় বিপিএল থেকে বাদ চিটাগং কিংস, বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর ভবিষ্যৎ কি, নির্ধারিত সময় কি হবে বিসিবি নির্বাচন, ফিটনেস ক্যাম্পে নতুনত্ব, কেলির কৌশলে উন্নতি হলো কি টাইগারদের। আলোচনা আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া বিশ্লেষক ও সংগঠক অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদ, জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী। শুরুতে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমরা যদি শুরুতে একটু এই বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে বিপিএল নিয়ে কিন্তু খুব আলোচনা চলছে, পুরো বছর জুড়ে আর কি আলোচনা চলে। সেটা হচ্ছে আপনার নেতিবাচক কারণে, কারণ ফ্র্যাঞ্চাইজিগুলোর যে এই যে আপনার আর্থিক অনিয়মের বেশ কিছু ঘটনা উঠে এসেছে এবং চাঞ্চল্যকর তথ্য আসার পরে কিন্তু আপনার একটা সিদ্ধান্ত নিয়েছে গতকালকেই, এবং আপনার বিসিবি জানিয়েছে যেটা হচ্ছে যে আপনার বিপিএল থেকে চিটাগং কিংসকে বাদ দেওয়া হয়েছে। তো এই বিষয়ে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে। না, আমার বক্তব্য এতটুকু আমি বলতে চাই নাজিম, সেটা হচ্ছে যে বিপিএল আজকে এখন দ্বাদশতম হবে, 12তম। তার মানে 12 বছরে আমরা কি বিপিএল নিয়ে কোথাও একটা স্ট্যান্ডার্ডে পৌঁছেছি, নাকি যেখানে শুরু করেছি সেখানেই আছি, নাকি আরো নিচে চলে যাচ্ছে? এইটা একটা কনসার্ন আমাদের। সবাই তো আমরা কাজ করেছি, সবাই চেষ্টা করেছে। সৌভাগ্যক্রমে আমরা দুইজনই বিপিএল এর প্রথম বিপিএল এ কোনো একটা দলের সাথে জড়িত ছিলাম। পাইলট ওয়াজ দি কোচ, আমি ওইখানের সিইও টাইপ ছিলাম, বাট ওইটাতে না যাই। তো প্রথমটা থেকেই কিন্তু আমরা দেখেছি অনেক অনিয়ম হয়েছে, এবং প্রথমটায় অনিয়ম হওয়াটা স্বাভাবিক। অনেক কিছু বুঝি নাই, জানি না, গোছানো হচ্ছে। বাট 12 বছর চলে যাওয়ার পরে, 11 বছর চলে যাওয়ার পরে যখন আমরা এই বাজে সংবাদগুলো পাচ্ছি, সেটা কিন্তু একটা শঙ্কার কারণ। তাহলে আমরা কোথায় আছি? আমরা কি যেখানে ছিলাম সেখানে আছি না? আমরা কেন পারি নাই? আজকে যারা অনেককে দেখছি যে এটাকে নতুন করে ঢেলে সাজাতে হবেন, তাদের অনেকেই কিন্তু গত 12 বছর ছিলেন। তারা কি করেছিলেন এই জবাব কিন্তু কেউ দিচ্ছে না। আমরা স্বামীর কাদেরকে হয়তোবা নোটিশ দিয়েছি, এটা তো আমরাও জানতাম বাইরের থেকে যে ওনার সাথে শেষ পর্যন্ত 3.5 কোটি টাকা অথবা 3 কোটি টাকা রফা দফা হয়েছে, পে করবে। তিনি সেইটাও জানেন না, কেন হয়তোবা তার কি কারণে দেন না এটা উনি জানেন। আমি এগুলোতে যেতে চাই না, এটা সাবজুডিস হয়ে যাবে এখন, যেহেতু নোটিশ টোটিশ চলছে। বাট ওনাকে কিন্তু সেই সুযোগটা দেওয়া হয়েছে। কিন্তু দেখুন, গত বছরে রাজশাহীকে আনা হলো আরেকজনকে দিয়ে, সেটা নিয়ে এত তোলপাড় হলো, এইটারই খেসারত বোধহয় দিতে হলো আমাদের ফারুক সাহেবকে। এবং আগে যারা যা অনিয়মগুলো করেছেন সেগুলো এখন ঠিক করার চেষ্টা আমরা করছি। তাদেরকে কিন্তু কেউ কিছু বলছেন না, এবং তাদেরকে নিয়ে কোনো আলোচনাও হচ্ছে না। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি কারো পক্ষ থেকে বলছি না। তা আমার কাছে মনে হচ্ছে আমরা সবসময় কিছু একটা রাগ ঢাক করার চেষ্টা করি, এবং নিয়ম রক্ষার জন্য আমাদেরকে একটা T20 করতে হবে, তেমনটাই করছি। পিচ নিয়ে কমপ্লেন, কিউরেটর নিয়ে কমপ্লেন, অব্যবস্থাপনা নিয়ে কমপ্লেন, স্টেডিয়ামে মানুষজনের অনেক কিছু যেগুলো সেবা পাওয়ার কথা সেটার থেকে আমরা বঞ্চিত। সাব স্ট্যান্ডার্ড প্লেয়াররা আসছেন, তাদেরকে কেন আনছি, বাইরেরটা কেন আনছি না? আমাদের টাইমিং এর সাথে পিসিএল, পাকিস্তান সুপার লিগ চলছে, পিএসএল, সেটার একটা কনফ্লিক্ট অন্যান্য জায়গায় চলছে। তার মানে হচ্ছে সবকিছু মিলে আমরা একটা চাপের মধ্যে থাকি, এবং আমরা সমপরিমাণ ভালো টাকাও কাউকে দিতে পারছি না। যারা দিতে পারছেন তারা সেই জায়গা থেকে প্লেয়ারদের কমপ্লেন, আমরা যাদেরকে অ্যাম্বাসেডর হিসেবে আনছি তারা টাকা পাচ্ছেন না। এত অনিয়মের ভিতরে যখন আমরা এই কাজগুলা করছি, তার মানে হচ্ছে বিসিবি প্রবাবলি কুড নট ডু দি নিডফুল এনফোর্সমেন্ট। আইনটা যেটা ছিল সেটা করতে পারেন নাই তারা। তার আগে আপনি দেখেছেন যে বিপিএল এক সময় বিসিবি নিজেই চালিয়েছে টিম, কোনো ফ্র্যাঞ্চাইজিও পায় নাই। তার মানে এটা যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটাকে আমরা ভ্যালুয়েবল করতে পারি নাই এখন পর্যন্ত। এটার জন্য দোষ তো পাইলটকে দিতে পারবেন না, আমাকে পারবেন না, ওনাকেও দিতে পারবেন না। যারা এটাতে দায়িত্বে ছিলেন, দে হ্যাভ ফেইল। বাট কোনোদিনই কেউ স্বীকার করেন নাই যেটা ওনারা ফেইল করেছেন। স্বীকার যদি আপনি করেন, দেয়ার আর পিপল, তারা উপরে নেওয়ার চেষ্টা করতে পারে, এবং উই ক্যান স্টার্ট সামওয়্যার। এবং কোনো একটা সময় আমরা কিন্তু ধরেন আইপিএল এর পর আমরা ওয়ান অফ দি পায়োনিয়ার বোর্ড যারা আমরা এটা শুরু করেছিলাম, এবং আমাদের শুরুটা খারাপ হয় নাই। অনেক ভালো প্লেয়ার আসা শুরু করেছিল। এখন তো ধরেন প্রত্যেকটা প্লেয়ারের চড়া দাম পাচ্ছেন অনেক জায়গায়। সো দে মেড এ চয়েস, কোথায় যাবেন কোথায় যাবেন না। কিছুটা ভাটা পড়েছে, বাট তারপরেও বলবো সার্বিক যে পরিস্থিতিটা, আমাদের ফারুক আহমেদ চলে যাওয়ার পরে, আমিনুল ইসলাম বুলবুল আসার পরে, এখন উনি যেই রকম কঠোরভাবে ধরেছেন, আই হোপ দ্যাট হি সাকসিড।
এবং উনি যদি সাকসেস হয় তাহলে আমি মনে করবো যে উনি একটা বিরাট অবস্টাকল ক্রস করতে পারলেন। এবং ওনার সাথে আমার ব্যক্তিগত কথা হয় মাঝে মাঝে কোনো এক সময়, উনি হি ইজ ভেরি সিনসিয়ার অ্যাবাউট ডুইং ইট। এবং আমি আগে বলবো না ফারুক সাহেব ছিলেন, উনি চেষ্টা করেন নাই, আমরা যারা আশেপাশে ছিলাম আমরা উই ডিড নট কোঅপারেট। আই হোপ আমিনুল ইসলাম বুলবুল ট্রাইং টু সলভ দিস প্রবলেম, এবং উনি যেন ওই রকম বিপদে না পড়েন, ওনার আশেপাশে যারা আছেন তারা যেন তাকে কোনো বিপদে না ফেলেন, এবং বিপিএলটা এগিয়ে যাবে, ভালোভাবে হবে। এবং আমরা নিয়ম রক্ষার জন্য বিপিএল না করে এটা যেন আমাদের ক্রিকেটকে কিছু দিতে পারেন, ক্রিকেটাররা আর্থিকভাবে সচ্ছলতা পায়, আমাদের বহির্বিশ্বে এই কেলেঙ্কারিগুলা ফিক্সিং হচ্ছে, এটা হচ্ছে, এগুলোর থেকে আমরা বেরোতে পারি, দেন আই থিঙ্ক দ্য মিশন উইল বি অ্যাচিভ। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি মনে করি। আমরা যদি একটু পাইলট ভাইয়ের কাছে যাই, পাইলট ভাই আপনিও বিগত সময় কিন্তু অনেক কিছুই বলে এসেছিলেন আসলে যে বিপিএলটা আসলে যে ব্র্যান্ড ভ্যালু তৈরি করার কথা ছিল সেইভাবে কিন্তু পৌঁছাতে পারেনি, সেভাবে সুনামও তৈরি করতে পারেনি। তো এই জায়গাটাতে আসলে কি আপনি ফ্র্যাঞ্চাইজিগুলোর পাশাপাশি কি বিসিবিরও কিছুটা দায় দেখছেন কিনা? আমি তো ফ্র্যাঞ্চাইজিগুলোকে দোষারোপ দিব না, বিকজ প্রোডাক্ট তো আপনার, আপনি কাদের কাছে সেল করেছেন, রাইট পিপলের কাছে সেল করেছেন নাকি না রং পিপলের কাছে সেল করেছেন। আপনি পার্শ্ববর্তী দেশ ধরেন আইপিএল করেছে, আইপিএল এর যে প্রেক্ষাপট যদি দেখেন যে পুরো আইপিএল ইন্ডিয়ান ক্রিকেটকে কোথায় নিয়ে গেছে, ফাইন্যান্সিয়ালি বলেন, ক্রিকেটিং বলেন, কালচার সবকিছু দিয়ে। তো সেইটাকে যদি আপনি চিন্তা করেন তাহলে আমাদেরও কিন্তু বিপিএল বড় একটা মার্কেট। বাংলাদেশের ক্রিকেটের এই যে 18 কোটি মানুষ প্লাস বিদেশে মানুষ আছে, এবং মার্কেটটা অনেক ভালো। আমরা কিন্তু ইনিশিয়ালি প্রথম 2-3 বছর আমার মনে হয় বিপিএলটা সুন্দরভাবে এগোচ্ছিল, এবং আপনি বাংলাদেশে টপ প্লেয়ার সব আইপিএল যারা খেলতেন তারা বাংলাদেশে আসতেন, এবং তারা কিন্তু খুবই হ্যাপি ছিলেন, মানে এখানে আসতেন, খেলতেন, এনজয় করতেন। পরবর্তী সময় আমার কাছে মনে হয় যে বিপিএলটার প্রতি কেন যেন আমি বলবো যে নিজ স্বার্থ দেখা হয়েছে, দেশের স্বার্থ, ক্রিকেট বোর্ডের স্বার্থটাকে উপেক্ষা করা হয়েছে। নিজ স্বার্থ দেখতে যে দেখা হলো যে আস্তে আস্তে এটাকে নিচের দিকে গেছে। আমার মনে হয় যে কখনোই আমরা ভালো কোম্পানিগুলোর কাছে পৌঁছতে পারি নাই। আপনি কোম্পানিগুলোকে যদি আপনি সুন্দরভাবে অ্যাপ্রোচ করতেন, বড় বড় বাংলাদেশের অনেক হাজার কোটি টাকার কোম্পানি ছিল যাদের রেপুটেশন খুবই ভালো, যাদের বিজনেস ওই যে ব্যাকগ্রাউন্ড বলবো যে খুবই ভালো, তাদেরও কিন্তু ব্র্যান্ড ভ্যালু আছে, তারাও কিন্তু কখনো নোংরা করতো না। তো সব ব্র্যান্ড যদি আসতো, এবং ক্রিকেট বোর্ড একটা ব্র্যান্ড, সব ব্র্যান্ড মিলে একটা যৌথভাবে একটা দল হিসেবে যদি বিপিএল করতো, আমার মনে হয় বিপিএল আজকে অনেক বড় জায়গায় থাকতো, সেকেন্ড বিগেস্ট টুর্নামেন্ট হতে পারতো, বিকজ হিউজ মার্কেট। ইন্ডিয়ান প্লেয়ার হয়তো খেলতো না, সেই জায়গাতে আপনি কিন্তু কভার করতো পাকিস্তানি প্লেয়ার। তো আইপিএল এ ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার খেলে, অস্ট্রেলিয়া খেলে, ইংল্যান্ড খেলে, সবাই খেলে, বিপিএলও কিন্তু সব প্লেয়ারই খেলতো, তো সেকেন্ড বিগেস্ট মার্কেট হতে পারতো। তো যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে, আমার মনে হয় একদম পুরা আমাদের বিপিএল কে যদি বলা হয় দেয়ালে পিঠ থেকে গেছে, এটা একটা নেগেটিভ টুর্নামেন্ট। তো এই টুর্নামেন্টকে যদি আপনি ভালো করতে চান, রিস্টার্ট করতে হবে, যে না আমি একটু লস হলেও আমার কাছে মনে হয় রাইট পিপলদের কাছে টিমের ওনারগুলোকে দিতে হবে, সাথে আমি এক্সট্রা খরচ করে হোম অ্যান্ড অ্যাওয়ে নেওয়া যায় কিনা। আমার কাছে মনে হয় ডিফিকাল্ট, বাট আপনাকে ওইখানে পৌঁছাতে হলে হোম অ্যান্ড অ্যাওয়ে, লাইক আপনি ধরেন রাজশাহীতে খেলা, বগুড়াতে খেলা, বরিশালে খেলা, খুলনাতে খেলা, যখনই আপনি এইসব জায়গায় যাবেন তখন কিন্তু মার্কেটটা বড় হয়ে যাবে। বিকজ আপনি যখন চিটাগাঁয়ে খেলছেন, আমি কিন্তু কাউকে মানে বেসিক কথা বলতে বলছি, চিটাগাঁয়ে খেলছেন, তো রাজশাহী আর রংপুরে খেলা চিটাগাঁয়ে পড়ছে, তো ওনারা তো দর্শক মাঠেই থাকবে না। তো ঠিক সিলেটের খেলা ধরেন পড়ছে, সিলেট আর ঢাকার খেলা পড়ছে চিটাগাঁয়ে সেদিন, তো সেদিন তো দর্শক হবে না। তো দর্শক টানার জন্য, দর্শককে উঠানোর জন্য, প্লাস কি জন্য বিপিএল করছেন, বিপিএল এ কিন্তু অনেক প্লাস পয়েন্ট আছে। একটা হচ্ছে মার্কেটিং করবেন, হিউজ টাকা আপনি আর্ন করবেন, সমস্ত ডিভিশনগুলো ডেভেলপ করবেন, সেই এলাকার প্লেয়ারের কাছে যে আপনি পৌঁছাবেন যে তারা খুব কাছ থেকে খেলা দেখতে পারবে। যেমন সাপোজ চিটাগাঁয়ে নেট বোলাররা নেট বোলিং করছে, 8টা টিমের সাথে তারা প্লেয়ার এনগেজ হতে পারছে, তো এখানে অনেক প্লাস পয়েন্ট আছে। তো আমার মনে হয় যে কোনো জিনিসই আমরা ভালো করতে পারি নাই। আই হোপ যে যারা আছেন দায়িত্বে তারা, আমার মনে হয় এটা নতুন ভাবে রিস্টার্ট করা উচিত, এবং করলে আমি শীঘ্রই 2-3 বছরের মধ্যে আপনি ওই জায়গাতে পৌঁছাতে পারবেন। বিপিএল নিয়ে আরো আলোচনা করার জন্য আমাদের সাথে আরো আরেকজন আছেন যিনি অনেকক্ষণ ধরেই বসে আছেন, তার কাছে যদি আমরা যাই, সেকান্দার আলী, আপনি কিন্তু একটি রিপোর্ট করেছিলেন কিছুদিন আগে চিটাগং কিংসের বিপক্ষে। তো সেই জায়গাটাতে আসলে যে 46 কোটি টাকা যে দাবি পাওনা ছিল বিসিবির, তো সেই জায়গাটাতে আসলে তারা যখন আবার একটা প্রেস কনফারেন্স করলো, বলল যে সেটা ভিত্তি নেই, আসলে 46 কোটি টাকা দেবে। তো সেই জায়গাটাতে পরবর্তীতে কিন্তু আপনার গতকালকে তাদেরকে বাদ দেওয়া হলো। তো এই বিষয়টা আসলে যদি একটু খোলাসা করতেন, এই লম্বা সময় ধরে তাদের বিরুদ্ধে এত অনিয়মের একটা আলোচনা ছিল, এই পুরো বছরটাই কিন্তু তারা আলোচনায় ছিলেন, তো সেই জায়গাটাতে আসলে তাদের ছিটকে যাওয়া কিংবা তাদের এই অনিয়মের বিষয়টা আসলে কতটা আসলে বাংলাদেশ ক্রিকেটকে পিছিয়ে রাখলো? দেখুন, এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে বিষয়টা হচ্ছে যে আপনার স্বচ্ছতা খুব জরুরি,
বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে দুর্বল জায়গা হলো স্বচ্ছতার অভাব। এখানে বিপিএল এ একদম টোটালটাই অস্বচ্ছ একটা জায়গা তৈরি করে ফেলেছে, যেটা হওয়া উচিত ছিল না। আপনার যে ফ্র্যাঞ্চাইজিগুলিকে নিয়েছেন, আপনি যখন জানেনই 2012 এবং 13 সালে আপনাকে এই ফ্র্যাঞ্চাইজিটা ফাঁকি দিয়েছে এবং আপনাকে বকেয়া রেখেছে, এই টাকাগুলো আপনার পরিশোধ করতে হয়েছে দেশের ইমেজের কথা বিবেচনা করে। বিদেশি প্লেয়ার প্লাস ডোমেস্টিক প্লেয়ার, ইভেন হোটেল ভাড়া পর্যন্ত এবার আপনার পরিশোধ করতে হয়েছে। তাহলে আপনি কোন রকম ছাড়াই, সমাধান ছাড়াই আপনি কি ভেবে তাকে এখানে আপনার ফ্র্যাঞ্চাইজি হিসেবে এবার আবার ইনক্লুড করলেন? কোন বেসিসে আপনি? প্রথমত আপনার ভুল ছিল এই জায়গায় তাকে ফিরিয়ে আনা। আপনার তার এমন কিছু হয়ে যায়নি হঠাৎ করে যে তাকে আনলেই আপনার এই মার্কেট ভ্যালু বেড়ে যাবে কিংবা তার কারণে আপনি পয়সাগুলো ফেরত পাচ্ছেন। তারপরেও যেটা হয়েছে, ওনাকে সুযোগ দিয়েছিলেন ফারুক ভাই, দারুণ একটা সুযোগ দিয়েছিলেন, নেগোসিয়েশন করেছেন। উনি বলছেন, ফারুক ভাই বলছিলেন 5 কোটি টাকা দিয়ে তুমি একে সমাধানে আসো। তিনি 5 কোটি টাকা দিতে পারবেন না, রাজি হননি। ঠিক আছে, নেগোসিয়েশন করতে 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 3.5 কোটি টাকায় সেটেল হলো। সেইটা ঠিক করে দিল কি, সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে 1 কোটি, অক্টোবরের 20 তারিখের মধ্যে 1 কোটি এবং তার পরবর্তী নভেম্বরের 20 তারিখের মধ্যে 1.5 কোটি টাকা আপনি দিয়ে আপনি বিপিএল খেলবেন। কিন্তু আপনি 1 টাকাও দিলেন না, কোনো টাকা দিলেন না, পয়সা দিলেন না, কিছু দিলেন না। বিপিএল খেলে ফেললেন, বকেয়া রাখলেন, দুর্নাম কামালেন, প্লেয়ারদের নিয়ে বাজে মন্তব্য করলেন, কত রকম কোন তথ্য করলেন। এবং যখন আপনাকে বিপিএল এর সর্বশেষ চুক্তির টাইম শেষ হয়ে গেল, মেয়াদ শেষে বিসিবি বলল যে তোমার সঙ্গে ডিল শেষ, এখন আমরা আইনি প্রক্রিয়ায় যাব। সেই জায়গায় একটা নোটিশ দিলেন। সেই নোটিশে কি করলেন, বিসিবি একটু কৌশল নিল। কৌশল হলো এই যে 12 বছরে তুমি যে টাকাটা দাওনি, সেই 12 বছরে কত টাকা সুদে আসলে সবকিছু মিলিয়ে টাকা হলো এখন 37,82,156.16 ডলার। সো এটার বাংলাদেশে আমরা যে হিসাবটা দিয়েছিলাম 122 টাকা যদি পার ডলার ধরা হয়, তাহলে তার ভ্যালু দাঁড়ায় 46 কোটি টাকার ঊর্ধ্বে। যদি 25 টাকা ধরা হয় তাহলে এটা 50 কোটি ছুঁই করে। তো তিনি কি অস্বীকার করলেন, প্রেস কনফারেন্স করলেন, একটা ভাইব দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু সেই জিনিসটা বিসিবি লাস্টে বাধ্য হলো যে এটা ফাঁস করতে, মেইল দিল। যেহেতু বিসিবির দুর্নাম হচ্ছে, উনি এক সময় এক কথা বলছেন, বিসিবি এটা পায় না ওইটা পায় না। ওনার কাছে অরিজিনাল ব্রেকআপ দিয়ে পুরো ডকুমেন্ট আমার কাছে রয়েছে, কিভাবে দিয়েছে, কত টাকা কি কারণে পায়, কোন বিদেশি ক্রিকেটারকে কত টাকা দেওয়া হয়েছে, বাংলাদেশের ক্রিকেটারদের কত টাকা দেওয়া হয়েছে, কোন হোটেল ভাড়া কি দেওয়া হয়েছে, কাকে কি পরিশোধ করেছে। তারপরে আপনি মানছেন না, তারপরে বলছেন নাই। ভাই, আপনি নেগোসিয়েশন করেছেন যখন, ফারুক সাহেবকে সম্মান করেন। আপনাকে তো দারুণ একটা সুযোগ দিয়েছিল, সেটাও সম্মান করলেন না। আবার এখন এসে আপনি করছেন, মানে অপোজ করছেন। বিসিবি কেন এখন এই যে মামলায় যাবে বললো? বিসিবি মামলায় যাবে এই কারণে যে এখন বাংলাদেশের ক্রিকেট হয়ে গেছে দুদক কেন্দ্রিক, অর্থাৎ কিছু হলেই দুদকে দৌড় দিচ্ছেন। আগে যাই দেখছি যে আদালতে যাইতেন, মোবাশ্বের ভাই আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, তো কিছু হলেই গঠনতন্ত্র নিয়ে আদালত, এই যে আদালত করতে এখন হলো দুদক। ঘটনার সত্যতা, ক্রিকেট বা স্পোর্টসে ধরেন আপনার খেলার মধ্যে অনেক কিছু হয়, এটা দুদকের কারবার না। আপনার টিম নিয়ে কোনো ঘটনা ঘটলে সেটা দুদকের কারবার না, এটা হলো দেখবে হলো বিসিবি, এনএসসি, জাতীয় যারা রয়েছেন এইসব ক্রীড়া সংগঠন বা বাংলাদেশ সরকার। যদি আমরা ইমরোজ ভাইয়ের কাছে আবার যাই, ফিরে আসি, সেটা হচ্ছে যে আপনার যেহেতু বারবার প্রশ্নটা আসছে স্বচ্ছতা নিয়ে, তো আপনারা যখন শুরুতে ছিলেন, আপনিও নিশ্চয়ই একটা দলের সাথে সম্পৃক্ত ছিলেন, তখন কি আসলে এই বিষয়গুলো কি আরো একটু বেশি জোর দিয়ে দেখা হতো কিনা? কারণ বিসিবি তখন আপনার কি পরিকল্পনা কিংবা কি মাপকাঠি নিয়ে তারা আসলে দল নির্বাচন করতো? না, একদম প্রথম বিপিএল এর কথা বলছি আমরা, আমি আর পাইলট, আমরা দুইজন একটা দলের সাথে ছিলাম। আতাহার আলী ছিল ব্র্যান্ড অ্যাম্বাসেডার, আমাদের ফারুক আহমেদ, হি ওয়াজ দি অ্যাডভাইজার, হি ওয়াজ দি কোচ, পাইলট এবং আমি ছিলাম সিইও। তো ওই সময় তো প্রথম বিপিএল, অ্যাকচুয়ালি আপনার মনে আছে কিনা আপনাকে যদি বলি, ধরেন বাংলাদেশে যখন প্রথম ভিসিআর আনা হতো, শুনেছি যে কাস্টমসকে তারা বলতে এটা 2 in 1 বলে চলে আসতো, কিন্তু যখন এটা জানা গেল ইটস এ ভেরি কস্টলি আইটেম, তখন কিন্তু সবাই টনক লড়ল। তো একইভাবে কিন্তু বিপিএল প্রথমটা যখন শুরু হলো, তখন কিন্তু অনেকেরই ধারণা ছিল না কিছু। তারা সবাই কিন্তু চিন্তা করতো শাহরুখ খান একটা দলের মালিক, অমুক মালিক, এই কারণে আমরাও বোধহয় সবাই এরকম হয়ে যাচ্ছে। আসলে জিনিসটা এত সহজ না। এটাকে যে পাইলট যেটা বলছিল যে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করতে হলে আপনাকে সবাই একনিষ্ঠভাবে একসাথে হয়ে কাজ করার প্রয়োজন আছে, একটা জায়গায় তুলে আনার জন্য। প্রথমটায় প্রচুর প্রবলেম ছিল। তখন বিসিবির এই টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি ছিল আমাদের গাজী আশরাফ লিপু। তো সবকিছু মিলে যখন ওই গেম 1 কে বোধহয় তখন দায়িত্ব দেওয়া হয়েছিল, দিস অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ভেরি ডিফিকাল্ট অ্যাডমিনিস্ট্রেশন। আই মাস্ট সে, যার জন্য আই কুইট। আমি যে কোনো একটা সময় এসে দেখলাম যে ক্রিকেটের থেকে অন্য জিনিসে আমরা ঝুঁকে পড়ছি বেশি,
পাইলটের সাথে একদিন কথা হচ্ছিল, আবার রেফারিং ব্যাক টু হিম, যে 7 দিন বাকি টুর্নামেন্ট শুরু, পাইলট ডিড নট গেট এ ফিল্ড টু প্র্যাকটিস, শিডিউল পাচ্ছে না, জার্সি কেমনে হবে, কিছু হচ্ছে না। দিস আর অল অরাজকতা। উই ওয়ার অল ভেরি বিজি উইথ দি কনসার্ট, ভেরি বিজি উইথ আদার অ্যাক্সেসরিজ। তো ওই সময় একটা মনে হইল যে আসলে এটা ক্রিকেট নিয়ে দৌড়াদৌড়ি হচ্ছে না। তো আমি 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 পাইলট ভাইয়ের কাছে যদি একটু ফিরে যাই, আমি পাইলটকে দিচ্ছি একই। আমি কেন আমি ছেড়ে দিলাম, পাইলটের সাথেও কথা হয়েছে, আতারের সাথেও তখন ছেড়ে দিলাম, হচ্ছে যে ক্রিকেটিং অ্যাটমসফিয়ারটা তৈরি হয় নাই। তা আপনি ক্রিকেটিং অ্যাটমসফিয়ার না তৈরি করে ক্রিকেটকে ফোকাসে রেখে যদি কাজ করেন, দেন ইউ হ্যাভ সাম মোর এজেন্ডা উইচ আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনভলভ ইন ইট। আমি হয়তো ছেড়ে দিয়েছি। পাইলটরা তো জাতীয় দলের অধিনায়ক ছিলেন, ওনারা ছাড়তে চাইলেও কিন্তু অনেক জায়গায় ছাড়া পাবেন না, কেন তাদেরকে আমরা ঘুরে ফিরে টেনে আনবো, বিকজ দে আর আওয়ার অ্যাসেটস। ওই সময় যে অরাজকতাটা ছিল এটা মেনে নেওয়ার মতন। ওইবারও কিন্তু অনেকের পেমেন্ট হয় নাই, সেখানেও কিন্তু অনেকের নাম এখনো চলে আসবে। কিন্তু জিনিসটা হচ্ছে ওই সময় প্রথমবার এনবিআর জানে না কিভাবে করবেন। আপনি হয়তোবা জানেন কিনা আমি জানি না, সরকার এই আইন আছে, যখন আপনি নিলামে কাউকে কিনছেন 1 টাকা দিয়ে, 1 টাকা আপনি প্লেয়ারকে দিবেন, 1 টাকা সরকারকেও দিতে হবে। এটা কিন্তু নিয়ম। এই আইন টাইনগুলো কিন্তু কেউ জানতো না। এগুলো নিয়েও কিন্তু পরে এনবিআর এর ডিসকাশন হয়েছে, অনেক কিছু হয়েছে। তো ওই সময় অনেকে প্রস্তুত ছিলেন না, যারা হয়তোবা খেলা পরিচালনা করার লাইসেন্সই নাই, তারা কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে এই খেলাটা নিয়ে নিয়েছেন। তারা কিভাবে অ্যাকাউন্ট করবেন তারা নিজেরাও জানে না, গেম ওয়ানও জানে না। আমার সাথে এটা নিয়ে অনেক সময় কথা হয়েছে। আমি বলছি, ভাই, দিস ইজ নট দি ওয়ে ইউ ডু। এই যে ট্রান্সপারেন্সির কথা বলছেন, স্বচ্ছতা তখনই আসবে যখন আপনি নিয়ম কানুন মেনে চলবেন। নিয়মের ব্যত্যয় হলেই আজকে হয়তো বা ঢাক করে রাখতে পারবেন, 5 বছর পরে এটা এক্সপোজড হবে। সেজন্যই হচ্ছে এত টাকা পয়সার ডিলিং, এত ইন্ডিভিজুয়াল ডিলিং। ইউ আর ডিলিং উইথ অল দি সেলিব্রিটিস। পাইলটকে আপনার মনে হতে পারে যে আপনার ডাকলেই চলে আসেন, বাট হি ইজ এ সেলিব্রিটি ইন দি ইন্টারন্যাশনাল লেভেল। হি ওয়াজ টিম ক্যাপ্টেন। এদের সাথে যখন ডিল করতে হবে আমাদেরকে উই নিড টু বি ভেরি ভেরি কম্পোজড একটা ইউনিট নিয়ে। উই ফেইল্ড, বাট তারপরেও সেকেন্ড, থার্ড, ফোর্থ ভালো শুরু হয়েছিল। যে ধাক্কাটা প্রথমে খেয়েছে ভালো হয়েছে, যেটা পাইলট বলছিল, তখন অনেক ভালো প্লেয়ার আসতেন, অনেক বাট প্রবাবলি বিসিবি ডিড নট মেক মাচ মানি অন দ্যাট। কিন্তু এরপরে কিন্তু হঠাৎ করেই 7 বা 8-এর সময় আবার পড়ে গেলাম, তখন যে বিসিবিকে নতুন করে নিজেরাই টিম বানাতে হলো, নিজেরাই ফ্র্যাঞ্চাইজিস ওনার হলেন, তখন একটা খুব দুরবস্থায় ছিল। সেখান থেকে আবার নতুন উত্তরণ হলো, হওয়ার পরে যে টিমগুলোকে আনা হলো, এই জায়গাটায় ওয়েন ইউ ডু সিলেকশন, আমার অভিজ্ঞতা থেকে বিসিবিতে আমি দেখেছি কোনো এক সময় ছিল আপনি যখন টাইটেল স্পন্সর খুঁজতেন 15 দিন আগ পর্যন্ত পাওয়া যেত না, হঠাৎ করে তখন নিতেই হবে বলে একজনকে নিলেন, মার্কেটিং কমিটি বলল খুব অল্প পয়সায় একজন নিতে চাচ্ছে। পরে দেখা গেল উনি যেই পয়সা নিয়েছেন অনেক বেশি পয়সায় উনি আরেকজনকে টাইটেল স্পন্সরশিপ সাবলেট কাইন্ড অফ থিং দিয়ে দিয়েছেন। তার মানে আমাদের মার্কেটিং এর দুর্বলতা ছিল, অথবা মার্কেটিং সঠিকভাবে কাজ করেন, হয়তো আমি কাউকে দোষ দিচ্ছি না, আমার আন্দাজ। একইভাবে যে ফ্র্যাঞ্চাইজিস ওনারগুলোকে আপনি নিবেন, এটা তো আপনার বসা উচিত, কথা বলা উচিত, ওনারা নিশ্চিতভাবে করছেন। কিন্তু ধরেন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে তাহলে বিসিবির কি করা আছে, বিসিবি ইজ নট এ ল এনফোর্সিং এজেন্সি যে আপনার বাসার থেকে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে আসবে। এটা তো ইজ এ জেন্টলসম্যান ওয়ার্ড, যে আপনি কমিটমেন্ট করেছেন, যেটা সেকান্দার বলছিল যে আপনি কমিট করেছেন 3.5 কোটি টাকাতে বা 4 কোটি টাকাতে নেগোসিয়েশন হয়েছে। তার মানে ইউ অ্যাগ্রিড অন সার্টেন পয়েন্টস, ওয়েন ইউ ডিনাই টু ফলো দ্যাট, তার মানে ওই এগ্রিমেন্টটা কিন্তু বাতিল হয়ে যায়। তখন কিন্তু ইউ গো ব্যাক টু দি ফার্স্ট ওয়ান, আপনার কত টোটাল ডিউ ছিল, আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, নাও ইউ পে দি ফুল। দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং নাও। এর জন্য হচ্ছে বিসিবির অবশ্যই দুর্বলতা ছিল, এখন কেউ এটা ঢাকতে পারবেন না। গুড লাক যে আমিনুল ইসলাম বুলবুল আসাতে উনি এগুলো নিয়ে বসেছেন এবং এটা নিয়ে শক্ত হওয়ার চেষ্টা করছেন। এখন যদি সবাই কোঅপারেট করেন এবং সবাই স্বচ্ছ কাজটা করেন, আমার মনে হয় দেয়ার হ্যাজ টু বি অ্যান এক্সাম্পল যে এরপর থেকে যারাই আসেন, আমরা উই ওয়েলকাম ইউ, বিকজ আমরা তো চাই বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজিস ওনার আসুক, তারা বাংলাদেশের স্বার্থটাকে দেখবে। একটা আন্ডার-19 প্লেয়ারকে নিবে, আনসিডেড একটা প্লেয়ারকে ওনারা নিবে, তারা ট্রাই করবে, এদেরকে সুযোগ দিবে বড় খেলার জায়গায়। আপনি বিদেশি ফ্র্যাঞ্চাইজ ওনারা আসলে তারা কিন্তু ক্রিকেট থেকে কতটুকু ফায়দা লুটতে পারেন সেটা নিয়ে তারা প্রবাবলি উইল বি মোর কনসার্ন দেন ডেভেলপিং দি বাংলাদেশ ক্রিকেট। তো ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় আমাদের দেশে প্রচুর মানুষ আছেন যারা স্পন্সর করতে পারেন, প্রচুর মানুষ আছে ইন্ডিভিজুয়ালি না করলেও দে ক্যান মেক এ
টোটাল 4 জন 5 জন 10 জন মিলেও তারা একসাথে হয়েও করতে পারেন একটা যে কোনো কারণে আমরা ভালো খেলা আনার জন্য। সেই জায়গাগুলোর থেকে আমার মনে হয় আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে বিসিবির দুর্বলতা আছে কিনা, অবশ্যই দুর্বলতা আছে। না থাকলে পাইলট যেটা বলছিলেন, সেকেন্দারও একই কথা বলছিলেন যে আমাদের দুর্বলতার সুযোগটা সবসময় আমরা বিজনেস করতে যারা আসি তারা নেই। এটা একটা ইনভেস্টমেন্ট, ইট ইজ এ টোটাল ইনভেস্টমেন্ট দ্যাট ইউ ওয়ান্ট টু টেক গেট বেনিফিট আউট অফ ইট। উই অ্যাগ্রি, আপনি করবেন, আপনি ইনভেস্ট করবেন। আপনি 8 কোটি 10 কোটি টাকা ইনভেস্ট করলে প্রথম বছরই 10 কোটি টাকা তুলে ফেলবেন ইন্ডাস্ট্রি থেকে, সেটা করা যায় না। একটু থামাতে হচ্ছে, সেটা হচ্ছে আমরা যদি বিরতিতে যেতে চাই, এর আগে আমি যদি একটা প্রশ্ন রেখে যেতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে খালেদ মাসুদ পাইলটের কাছে। বিসিবি কিন্তু আপনার সঠিক সময়ে নির্বাচন করার একটা পরিকল্পনা নিয়েছে। আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু জানিয়েছেন যে অক্টোবরের নির্ধারিত সময়ে বিসিবি নির্বাচন হবে। এই প্রশ্নের উত্তরটা নিব আপনার কাছে যে আসলে সঠিক সময়ে বিসিবি নির্বাচন হবে কিনা, বিরতি থেকে ফিরে এসে। দর্শক, খেলার আড্ডায় দিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন খেলার আড্ডা। অতিথি হিসেবে আছেন ক্রীড়া বিশ্লেষক ও সংগঠক অবসর মেজরপ্রাপ্ত ইমরোজ আহমেদ এবং সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং সিনিয়র সাংবাদিক সিকান্দার আলী। আমরা যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম বিরতির আগে, সেটা হচ্ছে খালেদ মাসুদ পাইলটের কাছে যে আপনার বিসিবি নির্বাচন কি সঠিক সময় হবে কিনা। কারণ এর মধ্যে কিন্তু অনেক কথা শোনা যাচ্ছে যে আপনার বিভিন্ন যেখানে দেখা যাচ্ছে যে নতুন করে একটা পরিকল্পনা করা হতে পারে, যে পরিচালকরা আসতে পারেন কিংবা বিভিন্ন অনেক কিছুই হচ্ছে। আপনি যদি একটু ব্যাখ্যা করতেন। দেখেন, আমি মানে ব্যাটিং করতে যেয়ে ওয়েট করছিলাম যে একটা হাফ ভলিবল পাবো, আপনি দিয়ে দিয়েছেন বাউন্সার। নির্বাচনটা আসলে সিকান্দার ভাইরা খুব বেশি ভালো বলতে পারবেন, ইমরোজ ভাইরা, বিকজ আমি অ্যাজ এ প্লেয়ার আমি সবসময় কিন্তু খেলাধুলার কোথায় কি হচ্ছে না হচ্ছে রাখি। বাট নির্বাচন আমরা যতদূর মানে জানি যে হ্যাঁ অক্টোবরের সম্ভবত নির্বাচন হবে এবং সেইভাবেই কিন্তু সবাই প্রিপারেশন নিচ্ছেন। আমি যতদূর এটাও জানি যে বুলবুল ভাই ঠিক আগে নির্বাচন দিয়ে হয়তো চলে যাবেন। বাট আমি মনে করি দেখেন, নির্বাচন হবে, নির্বাচন পরবর্তী সময়টা খুব ইম্পর্টেন্ট, যে আমরা আগের 15 বছর 16 বছর 18 বছর মতো থাকবো নাকি না নতুনভাবে রিবিল্ড করবো বাংলাদেশ টিমকে, যে শুধুমাত্র আসলাম ওই একই রকম রেখে গেলাম সেটা করবো নাকি না নতুন বাংলাদেশ দেখতে চাই। তো আমি দোয়া করি বা আশা করি আমরা সবসময় ভালো কিছু দেখতে চাই বাংলাদেশে, যারাই আসুক না কেন যেন সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারে। একটু সিকান্দার ভাইয়ের কাছে, যেটা হচ্ছে যে আপনি বেশ কয়েকদিন ধরে এগুলো নিয়ে আলোচনা করছেন। তারপর আপনার পাশাপাশি যদি ফারুক আহমেদের কথা বলি, যে সাবেক সভাপতি, তিনিও কিন্তু আলোচনায় এসেছেন। তার বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সেটাও কিন্তু প্রমাণিত হয়েছে, যে মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে। তিনিও কিন্তু নির্বাচন করার একটা ইচ্ছা প্রকাশ করেছেন। তো সেই জায়গাটাতে আসলে তার অবস্থানটা যদি ব্যাখ্যা করতেন, যে এখন তিনি কোন অবস্থানে আছেন এবং তিনি আসলে যে তার একটা ইমেজ নিয়ে সংকটে ভুগছিলেন বেশ কিছুদিন, তারপরে কিন্তু তাকে বিসিবি থেকে বহিষ্কার করা হলো। তো সেই জায়গাটাতে আসলে তার ইমেজ সংকট কিংবা এখন তার অবস্থান কি, নির্বাচন করার পর তিনি কি কতটুকু সম্ভাবনা আছে তার বিসিবি সভাপতি হিসেবে থাকার? আমি প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে, কিন্তু প্রথম কথা হলো বহিষ্কার শব্দটার সঙ্গে আমি যাচ্ছি না, কারণ বহিষ্কার করা হয়নি। ওনাকে যে প্রক্রিয়াতে আনা হয়েছিল, ইনক্লুশন করা হয়েছিল, সেই প্রক্রিয়াতে আবার ওনাকে সরিয়ে দিয়ে আরেকজনকে নেওয়া হয়েছে, ওনার জায়গায় আরেকজন ক্যাপ্টেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বহিষ্কার শব্দটা খুবই খারাপ। তো যে জায়গাটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে উনি নির্বাচন করবেন, নির্বাচন করার প্রত্যেকের অধিকার রয়েছেন। যদি সংগঠক হন, উনি এক্স ক্যাপ্টেন, সেই জায়গা থেকে উনি করতেই পারেন, এই করা নিয়ে কোনো সমস্যা নেই। উনি ডিভিশন থেকে আসবেন না উনি ক্লাব থেকে আসবেন, সেটা হচ্ছে ওনার ব্যক্তিগত জায়গা। কিন্তু প্রথমে প্রেসিডেন্ট হতে চাওয়া কেউ কিন্তু আসলে বলতে পারে না যে আমি প্রেসিডেন্ট হয়ে যাব, কারণ আপনার এটা হলো সংসদীয় গণতন্ত্রের মতো অনেকটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রসিডিওর্স। সেই প্রসিডিওর্সটা কি? প্রসিডেন্ট হলো আপনি প্রথমে পরিচালক হবেন। এখন পরিচালক যদি আপনার ক্লাব থেকে আসতে হয়, তাহলে ক্লাবে আপনার একটা সক্ষতা থাকতে হবে এবং ক্লাবের ম্যাক্সিমাম ভোট নিয়ে আপনাকে পরিচালক হতে হবে। আর যদি আপনার এনএসসি থেকে আসতে হয়, সেই প্রক্রিয়াটা বোধহয় বন্ধ হয়ে গেছে আপনার জন্য, ওনার সেই জায়গাটা বোধহয় নাই, যদি না মিরাকল কোনো কিছু ঘটে। আর একটা ডিভিশন থেকেও যেহেতু এনএসসির এখানে একটু হাত থাকে, এই জায়গাটাও একটা দুর্বল জায়গা, সেখানে সম্ভব না। আমার মনে হয় যদি উনি ওই সময় ওই নির্বাচন উনি করবেন বা উনি মেকানিজমে না গিয়ে এনএসসির সঙ্গে একটা বোঝাপড়ায় যেতেন এবং উনি যদি বলতেন যে ভাই আমাকে তুমি ঢাকা ডিভিশন থেকে পরিচালক হিসেবে মনোনীত করে এখানে আমাকে প্রেসিডেন্ট বানিয়ে দেবে, আমি 5টা বছর বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করব, তাহলে কিন্তু একটা ডিফারেন্ট সিনারি হতো। উনি পরবর্তীতে যেটা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া এই খালিদ মহিউদ্দিন সাহেবের একটা টকশোতে যেটা বলেছেন, সেটা হচ্ছে যে ফারুক সাহেব যেটা করেছেন সেটা নির্বাচন নিয়ে অতি বেশি জড়িয়ে পড়েছিলেন এবং সেই নির্বাচনে নিজে নির্বাচন করবেন বলে ক্লাবের একটা রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন, যেটা ওনার জন্য নেগেটিভ ছিল। এবং আরো কিছু বিষয় ছিল, তিনি এই গানম্যান নিয়ে ঘোরা, তারপরে আপনার সিকিউরিটি নিয়ে ঘোরা, একজন বিং এ প্রেসিডেন্ট ওনার এগুলি প্রয়োজন ছিল না। হি ইজ আইকন,
ক্রিকেটার, বাংলাদেশের জন্য ক্যাপ্টেন ছিলেন, উনি চিফ সিলেক্টর ছিলেন, উনি একজন বোল্ড ম্যান, প্রতিবাদী স্বভাবের। তো উনি যদি ওইসব জিনিসে না জড়াতেন কিংবা সবাইকে নিয়ে যদি একটু ভালোভাবে কাজ করতেন, আমার মনে হয় উনি বাংলাদেশের ক্রিকেটে অনেক ভালোভাবে সার্ভ করতে পারতেন। এনিওয়েজ, সেটা হয়নি। তবে আমরা আশা করব যদি আসার ইচ্ছা থাকে নিশ্চয়ই তিনি প্রতিদ্বন্দ্বিতা করে আসবেন, যদিও ইটস এ টাফ জব আমার দিক থেকে, আমি যেটা মনে করি, যতটুকু দেখি। ইমরোজ ভাইয়ের কাছে যদি একটু সম্পৃক্ত যা আলোচনা করেছি, আমার কাছে যদি আপনি এই ব্যাপারে আলোচনা করেন, আমি বলি দেখেন দেয়ার আর মেনি গুড ক্যান্ডিডেটস, এবং স্পেশালি যদি ধরেন আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আবার অনেক নাম আছে, হয়তো সব নাম এখন মনে পড়ছে না, সবারই কিন্তু যোগ্যতা আছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা মিডিয়ার মাধ্যমে যে কোনো লোকের চরিত্র হরণ করতে 1 সেকেন্ড সময় নেই না। কোনো একটা খবর পেলে আমরা ছড়িয়ে দিই, অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইজ মাল্টিপ্লাইড দ্যাট থিং। তো আমরা যখন ছড়িয়ে দিই একটা বাজে চরিত্র হরণের একটা কোনো একটা যদি কোনো কিছু, এইটার কিন্তু নতুন করে রিগেইন করা কনফিডেন্সটা অনেকটাই খুবই দুষ্কর একটা কাজ। সেই কাজটা অনেকেই করতে পারেন না, অনেকে ইচ্ছা হারিয়ে ফেলেন। আমরা সবাই ভুলে যাই যে এই জায়গায় যারা কাজ করতে আসেন প্রত্যেকটা মানুষই কিন্তু অনারারি সার্ভিস দিচ্ছেন। পর্দার পিছনে হয়তো অনেক কিছু বেনিফিট পাচ্ছেন কিনা দালিলি কোনো প্রমাণ ছাড়া আমি কাউকে ব্লেম করতে চাই না। হতে পারে ইন্টারেস্ট, এটাতে একটা গ্ল্যামার আছে, এটাতে অনেক কানেক্টিভিটি বাড়ে, অনেকে এই কারণেও অথবা আসতে পারেন। কিন্তু ক্রিকেটের জন্য যদি এই টাইপের ক্যারেক্টাররা যদি আসেন, ধরেন পাইলটকে যদি ইনভলভ করেন বা পাইলটের মতন আমাদের অন্য টিম ক্যাপ্টেনরা যারা আছেন, ক্রিকেটের কিন্তু একটা ডাইরেক্টিভস পায় যে তারা এই এক্সপিরিয়েন্সটা ইউজ করতে পারবে। ফারুক আহমেদ কামিং ব্যাক টু দি ক্রিকেট বোর্ড, আই ফাইন্ড নো রিজন যে তিনি আসতে পারবেন না কেন। আমরা যদি বুলবুলকেও পেতাম আমরা খুশি হতাম, কিন্তু বুলবুলের এজেন্ডা ইজ নট টু বি হিয়ার। উনি যতটুকু সময় পেয়েছেন ততটুকু কারেকশন করেছে। কে কি বলেছে, কে কোথায় কোন প্রেস রিলিজে কি বলল, আমি আপনি শুধু শুনেছি। এটা যদি বিচার বিশ্লেষণ করতে যান অনেক সময় লাগবে, অনেক দিন লাগবে, ওটাতে না যাই। বাট আমার কাছে যেটা মনে হয়, এটা যে গত 12-14 বছরে যে একটা দুরবস্থা তৈরি হয়েছিল এই ভোটিং এর সাথে কানেক্টিভিটি করার জন্য, যে কাউন্সিলরশিপগুলোকে তৈরি করেছি, যেটা দুদুকের ইনভলভমেন্টটা যেটা দেখলাম, দুদক অন্তত পক্ষে তদন্ত করে আপনাকে বলেছেন এখানে একটা আইনের ব্যত্যয় হয়েছে। ছোট্ট করে উদাহরণ দিতে চাই, কোনো এক সময় ব্যাক ইন 2001, 2, 3 যে কোনো এক সময় হবে, ধরেন 3rd ডিভিশন কোয়ালিফাইং রাউন্ড খেলতে গেলে আপনাকে 5,000 টাকা দিয়ে খুলতে হতো, এরপর এটা 15,000 হলো, 25,000 হলো, সাডেনলি ইট বিকাম 5 লাখ টাকা। যেই খেলায় আপনার নিশ্চয়তা নাই পরের বছর আপনি এই টিম নিয়ে খেলতে পারবেন কিনা, পাড়া মহল্লার ছেলেগুলাকে একাডেমি সব একসাথে করে একটা স্কোপ দেয় খেলার জন্য, সেই জায়গাটা আপনি 5 লাখ টাকা করলেন, বললেন ট্রেড লাইসেন্স থাকতে হবে, ঠিকানা থাকতে হবে, কনস্টিটিউশন থাকতে হবে, এবং এই সবকিছু হলেই আপনার যোগ্যতা আসবে। এটা আমি পারবো না, পাইলট পারছে না, হয়তো সেকেন্ডার পারবে, তার সামর্থ্য আছে। এরকম হাতে গোনা লোক দিয়ে গত 5, 6, 7 বছরে আপনি 12-14টা টিমকে আপনি কোয়ালিফাই করে কাউন্সিলর বানিয়ে ফেললেন 9 বছরে। এখন আপনি ইলেকশনে আপনাকে হারানোর কেউ নাই, কনস্টিটিউশন চেঞ্জ না করা পর্যন্ত ইউ স্টিল ফলো দি কনস্টিটিউশন, যেটা আমরা আবার খুব একটা ইচ্ছুক না সবাই কনস্টিটিউশন ফলো করতে। তাইলে হয়তোবা বললে খারাপ শোনা যাবে, ফারুক আহমেদও আসতে পারতো না, বুলবুলও আসতে পারতো না, কারণ উই হ্যাভ ইগনোর দি কনস্টিটিউশনস। আমরা সবাই বলি আইসিসির ইন্টারফারেন্স, গভর্নমেন্টের ইন্টারফারেন্স পছন্দ করেন, এগুলো অল আর গভর্নমেন্ট ইন্টারফারেন্স। বাট কেউ তো কমপ্লেন করলো না, বিকজ প্রবাবলি আমরা উই আর বেনিফিশিয়ারি, আমরা চুপচাপ আছি। যেদিন আমাকে আপনি হাত দিবেন সেদিন আমি কমপ্লেন করব ইন্টারফারেন্স হয়েছে। আইসিসি এখানে এসে এসিসি মিটিং করে গেল, আইসিসির সাথে কথা হলো, ইন্ডিয়ার তো জয়শাহী তো প্রেসিডেন্ট, উনি তো জানেন কি হচ্ছেন, উনি তো কিছু বলেন নাই। তার মানে হচ্ছে এগুলো হচ্ছে সমস্ত কিছু ধোঁয়াশা। আপনি কনস্টিটিউশনকে ইগনোর করলে আজকে আপনি বেনিফিট পাবেন, কালকে আপনি প্রবলেমে পড়বেন। ইউ হ্যাভ টু গো বাই দি রুল, ইউ হ্যাভ টু সেট দি রুল। সেট যদি করেন, আমার মনে হয় কনস্টিটিউশনটাকে রিকনস্ট্রাক্ট করার প্রয়োজন আছে, যেটা যখন এই সরকার এসে করার চেষ্টা করলো, যারা করেছেন তারা সিস্টেমেটিক ওয়েতে করেন নাই। স্টেক হোল্ডার যারা, তাদের সাথে বসেন নাই, তাদের সাথে কথা বলেন না। আপনি হুটহাট করে একটা করে ফেললেন, এটা তো কারো স্কুলের কারিকুলাম না যে আমি করলাম এটাতে স্কুল চলতে হবে। নো, ইউ হ্যাভ টু ডিসকাস উইথ দিস পিপল। যারা এখন ক্লাব চালাচ্ছেন তারা 100 কোটি টাকার উপরে নিজেরা ইনভেস্ট করেন, তাদের ক্রিকেটে একটা ইন্টারেস্ট আছে, তাদের সাথে আপনি কোনো কথা না বলে আপনি করলেন, সেই জায়গাটা একটা বিতর্কের সৃষ্টি হলো। তো একটা ভালো পদ্ধতি বা একটা ভালো ইনিশিয়েটিভকে আমরা ধামাচাপা দিয়ে দিলাম। এখন যদি পুরানা কনস্টিটিউশন অনুযায়ী যান, আপনাকে আগের মতন যারা ক্লাবগুলো চালাচ্ছে তারাই ফেরত আসবে,
আমি ছিলাম, আমি আসবো, পাইলট ছিল, সেকেন্দার ছিল, তারাই ফেরত আসবেন, কারণ তাদের হাতে সব ভোট এবং তারাই করবেন। এখন যদি দুদকের যে রিপোর্ট হয়েছে এই রিপোর্টের উপর যদি বিসিবি কোনো আইনি তরিকাতে যায়, আইনি পদ্ধতিতে যায়, তাহলে হয়তো দেখা যাবে যে এই ক্লাবগুলো এরকম বেআইনি ভাবে এসেছেন, যাদের নিজেদের রেজিস্ট্রেশন নাই, যাদের ঠিকানা নাই, কনস্টিটিউশন নাই, বাট যেহেতু এটা আমার দল ছিল, আমি বিসিবিতে বলে তাদেরকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট এনওসি দিয়ে দিয়েছি, তারা খেলেছে, তারাই কাউন্সিলর হয়েছে, তাদেরকে নিয়ে যদি আপনি ইলেকশন করেন, যেখানে ছিলাম সেখানেই আমরা থাকবো। নাথিং ক্যান বি চেঞ্জ। বিরতি নেওয়ার সময় হয়ে এসেছে। বিরতিতে যাওয়ার আগে আরেকবার আপনার কাছে প্রশ্ন ছুড়ে যেতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের স্কিল ক্যাম্প চলছে, ফিটনেস ক্যাম্প ছিল, তো এর মধ্যে আপনার বাংলাদেশের ক্রিকেটারদের কতটা উন্নতি আসলে আপনি নিশ্চয়ই চোখে দেখেছেন। এই জায়গাটাতে আসলে আমরা আলোচনা করবো একটা বিরতি নিয়ে আসার পর। দর্শক, খেলার আড্ডায় নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায়। বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটা ছুড়ে গিয়েছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্যাম্প শুরু করেছে, ফিটনেস ক্যাম্প, এই ফিটনেস ক্যাম্প থেকে আসলে কতটুকু উন্নতি হলো টাইগারদের, সেটা যদি একটু ছোট করে বলতেন। উন্নতি কতটুকু হয়েছে এটা কিছুদিন পরে বোঝা যাবে, স্ট্রাগলিংটা আমরা দেখছি। আমার হঠাৎ করে যখন এই ট্রেনিং গুলো দেখছিলাম, আমার মনে পড়ে যাচ্ছিল আমরা যখন মিলিটারি একাডেমিতে যাই, আমাদের একটা প্রতি সপ্তাহে মিনিমাম 2 বার এই দৌড়টা হতো। আমাদের আতঙ্কের কারণ ছিল, আমরা বলতাম 1 মাইল টেস্ট, 1 মাইল দৌড়াতে হবে, পয়েন্ট ছিল 10 থেকে 6 মিনিমাম, 6 ইজ এ পাস মার্ক, 10 হচ্ছে ম্যাক্সিমাম। 10 আপনি পাবেন যদি ইউ ক্যান কাম 1 মাইল মানে 1.6 কিলোমিটার, উইচ ইউ ক্যান, ইফ ইউ ক্যান কমপ্লিট লেস দেন 5 মিনিটস 30 সেকেন্ডস। এরপরের থেকে প্রতি 2 সেকেন্ড বা 3 সেকেন্ড অন্তর অন্তর 6 মিনিট পর্যন্ত সময় কাটতে থাকবে, আপনি 10 থেকে নেমে 6 পর্যন্ত আসবেন। তো একইভাবে আমি দেখছিলাম যে আমাদের প্লেয়ারদেরকেও 1600 মিটার দৌড়াতে হচ্ছে ক্লোজ টু 6 মিনিটস প্লাস টাইম। তার মানে ওই একই আর্মির সিস্টেমটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে, বাট দ্য ডিফারেন্স ইজ আমরা যখন একাডেমিতে ছিলাম 18-19 বছরের বয়সে, তারা কিন্তু এখন অনেক পরিণত বয়সে, 25, 26, 27 বছর। ভেরি টাফ কল। 1600 মিটার আপনি যেই লেভেলের স্প্রিন্টারই হন, যেই লেভেলের স্পোর্টসম্যান হন, 1 মাইল 6 মিনিটে দৌড়ানো ভেরি টাফ কল। বাট আমি দেখছি অনেকে খুব স্বাচ্ছন্দ্যে করছেন, তার মানে দে আর ফিট। যারা স্ট্রাগলিং করছেন, দে নিড টু গেট ইন টু দি বাস রাইট ওয়েতে, তা না হলে তারা একটু পিছিয়ে পড়বেন। এবং আপনাকে একটা জিনিস অ্যাসিওর করতে পারি আমি, এইটা যদি আমরা অ্যাচিভ করতে পারি, কোনো মাঠে কোনো দিন আপনি ফিল্ডিং এ আপনি বুঝবেন না যে আমাদের প্লেয়াররা স্ল্যাগিং করছে, যে তারা পারছে না, বিকজ ইট ব্রিংস ইউর ফিটনেস টু এ লেভেল। Any challenges related to your stamina, challenges related to your running cannot be compromised. এটা অটোমেটিকলি আপনি অ্যাচিভ করবেন। তা আমার কাছে মনে হচ্ছে এই ফিটনেসটা ওনারা যে লেভেলে করাচ্ছেন, ওনারা আরো বেশি এক্সপার্ট এবং সেখান থেকে আমাদের প্লেয়াররা কিছু বেনিফিট পাবে। বাট আমার শঙ্কার জায়গাটা হচ্ছে, শুধু তো আমরা দৌড়টা দেখেছি, অন্যগুলা দেখি নাই, সেই জায়গায় এমন কিছু করতে যে প্লেয়ারদের ইনজুরি না বেড়ে যায়। বাট আই এম শিওর হি ইজ লুকিং আফটার ইনটু দ্যাট ইস্যুস। ওটা যদি না করে, দিস ইজ প্রবাবলি এ নিউ ওয়ে অফ থিঙ্কিং, যে আমাদের প্লেয়ারদের রুটিন যে ট্রেনিং আছে তার বাইরে ট্রেনিং করা। যে কোনো অ্যাথলেটস আপনি যদি চেক করেন, আপনি দেখবেন তারা প্রত্যেক উইকে একটা সার্কিট ট্রেনিং করে, এত মিনিটের ভিতরে এই জিনিসগুলো কমপ্লিট করবে। ইটস এ সেট রুল সব স্পোর্টসের। আমি নিজে করিয়েছি আমার টিমকে, অন্যদেরকে দেখেছি, তো সেটারই একটা কানেক্টেড। একটু যদি আপনাকে থামাতে চাই, সেটা হচ্ছে যে আমরা যদি পরবর্তীতে আমাদের পাইলট ভাইয়ের কাছে যাই, যেটা হচ্ছে যে বিসিবি বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে কিন্তু কাজ করছে, সেটা হচ্ছে যে আপনার বায়োমেকানিক্স ল্যাব তৈরি করবে পূর্বাচলে। তো এইসব যে নতুন নতুন প্রজেক্ট কিংবা পরিকল্পনা যে নিচ্ছে বিসিবি, সেটাকে আসলে বাস্তবায়ন করা সম্ভব কিনা? আমি এটা বলবার আগে ইমরোজ ভাইয়ের সাথে আপনি যেটা বলছিলেন ফিটনেস নিয়ে, ফিটনেসটা হচ্ছে ধরেন নিজের একটা অনেকটা নিজের ব্যাপার। আপনি বেস্ট লেভেলে খেলবেন, হাইস্ট লেভেলে খেলবেন। এখন হয়তো আমাদের অফ সিজন কোনো খেলা নাই বলে আপনি আলাদা করে গ্রুপ করে বাংলাদেশ টিমের ফিটনেস ট্রেনিং হচ্ছে। শাহরুখ খান মুভি যখন করে আমরা কিন্তু ফিটনেস দেখি না, সে কি ফিটনেস ট্রেনার রাখছে, কেমন কি করছে, খেলা দেখি না, আমরা দেখি তার মুভিটা কেমন। আমির খান যেমন মুভি করছে সেই মুভিটা কেমন, তার যে পিছনে ফিটনেস ট্রেনার আছে, কোন নায়িকার আছে, কোন নায়িকার আছে, তাতে সবার আছে। তো আমাদের খেলোয়াড়দেরও ফিটনেস লেভেলটাকে নিজের জন্য, আমাকে ওই লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমাকে নিজের নিজের আলাদা কাজ করতে হবে। এখন আপনি এটা সোশ্যাল মিডিয়া যুগ, কে কত খাওয়াতে পারি আমরা, এই ফিটনেস ট্রেনিং হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে। দিন শেষে আপনাকে ম্যাচে যে আপনি কেমন খেলছে এটা ইম্পর্টেন্ট, ম্যাচ ফিটনেস আছে কিনা। তো এটা একটা গেল। ধরেন আমাদের সময় আমরা দেখেছি যে 10,000 মিটার বা 5,000 মিটারে সে একজন ফার্স্ট, কিন্তু বল করতে গেলে আর বলা যায় না। কিন্তু আপনি দেখবেন স্কিনি যারা হয় তারা ম্যারাথন রানিং এ কিন্তু অনেক ভালো হয়।
কিন্তু এটা তো ক্রিকেট খেলা, এখানে নলেজের খেলা, এখানে সেন্সের খেলা। এইখানে আপনি ওই সব রকম ফিটনেস লাগবে, ট্যাকটিক্যাল, মেন্টাল, ফিজিক্যাল, প্রত্যেকটা সমন্বয় হচ্ছে পারফরমেন্স। তো আমি জাস্ট আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বায়োমেকানিক্সের জন্য একটা ল্যাব বানাবে, একটা কিউরেটর নিয়ে আসছেন বিদেশি, পাওয়ার হিটিং এর জন্য একজন ফরেন মানুষ নিয়ে আসছে। আমি শুধুমাত্র একটা কথা বলবো, ক্রিকেট বোর্ডকে অবশ্যই থ্যাংক ইউ দিই যে এত ভালো ভালো মানুষ নিয়ে আসছেন। কিন্তু আমার একটা নেগেটিভ ভাবে না, পজিটিভ ভাবে বলি, ধরেন 15-16 বছর আমি যখন খেলতাম শেষের দিকে, তখন গামিনীকে পেয়েছি। তো অলমোস্ট 15-16 বছরের বেশি হবে মনে হয় গামিনী ছিলেন। তো বিদেশি একজন কিউরেটর একটা মাত্র মাঠ মিরপুর দেখাশোনা করতেন। এই মাঠটা উইকেট নিয়ে কমপ্লেন, আবার একজন বিদেশি নিয়ে আসলাম। আমি আমার প্লেইং এক্সপিরিয়েন্স বলে আমি বগুড়া, রাজশাহী, বাংলাদেশের সব বিভাগেই মাঠে খেলেছি। এরকম উইকেটও কিন্তু অনেক জায়গায় নাই, যেটা বগুড়া, রাজশাহীতে আছে। আপনি যে ওয়েস্ট ইন্ডিজে খেলতে যান, দেখবেন ধীরগতির উইকেট, 140-50 খেলা হয় টি-20-তে ওখানে সিপিএল এ। আপনি যদি জিম্বাবুয়ে যান, স্লো উইকেট। জিম্বাবুয়েতে একটা সময় খুব ভালো উইকেট ছিল। অনেক দেশে এরকম উইকেট নাই। আপনি বগুড়ার উইকেট ওই মাটিটা নিয়ে এসে এখানে তো অনেকগুলো উইকেট মিরপুরের মাঠে আপনার লোকাল কিউরেটরকে দিয়েই আপনি 3টা উইকেটকে শুধু দেখেন না, মাটিটা চেঞ্জ করে দেখি তো বগুড়ার মতো করতে পারে কিনা, রাজশাহীর মতো করতে পারে কিনা, জাস্ট এক্সপেরিমেন্টাল। আমার কাছে মনে হয় আপনি পাওয়ার হিটিং এর জন্য লোক নিয়ে আসছেন, বুঝলাম যে ভালো। আপনি বলেন তো যে যখন গর্ডন গ্রিজ খেলতেন, হ্যান্সি ক্রোনি খেলতেন, বা ওই সময় ধরেন ভিভ রিচার্ডস খেলতেন, তখন কি পাওয়ার হিটিং এর কি লোক ছিল? আমাদের সবচেয়ে প্লেয়ার বেশি 6 মারে। 6 মারে অনেক, কিন্তু 6 মারে পরে যে 1-2 খেলতে হবে, প্রত্যেক বলে যে 12 রান করতে হবে, প্রত্যেকে বলে আইপিএল এ সেই প্লেয়াররা করে। শুভমান গিল, রোহিত শর্মা। আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। আসলে এই আলোচনা শেষ হওয়ার নয়, যদি একদম শেষে সেকান্দার আলী তার কাছে যদি জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে ক্যাম্প করা হচ্ছে এশিয়া কাপের আগে, তো সেই জায়গাটাতে আসলে নেদারল্যান্ড সিরিজের সাথে খেলে এশিয়া কাপের প্রস্তুতিটা আসলে কি ঠিকঠাক হচ্ছে কিনা যদি ছোট করে বলতেন। ম্যাচ খেলা যে কোনো দলের সঙ্গেই ইম্পর্টেন্ট, আর যে নেদারল্যান্ডস টি-20 খুব ভালো ক্রিকেট খেলে এবং তাদের সাথে কম্পিটিটিভ ক্রিকেট যদি আপনি এখানে খেলতে পারেন, সেটা ডেফিনেটলি কাজে লাগবে। নেদারল্যান্ডস কিন্তু ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারায়, অতএব নেদারল্যান্ডসকে টি-20 ফরম্যাটে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। বড় দলের একটা ভাবা উচিত, তারা কিন্তু সারা বছর টি-20 অলমোস্ট খেলে, ওয়ান ডে আর টি-20 খেলে, আপনার 4 ডে খেলা বা এইসব খেলে কম। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রস্তুতিটা খারাপ হবে না যদি কন্ডিশন বেটার করেন। মিরপুরের পাকিস্তানের সঙ্গে যে কন্ডিশনে খেলেছেন সেই কন্ডিশন বানালে তাহলে আপনি যাচ্ছেন। ধন্যবাদ। আসলে আজকের আমাদের আলোচনাটা এতটাই জমজমাট ছিল যে আসলে শেষ হওয়ার নয়। তো আপনাদের 3জনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের খেলাটায় যুক্ত হওয়ার জন্য। আশা করি আবারও আপনাদের সাথে আড্ডা হবে এবং জমজমাট আড্ডা হবে। দর্শক, এই ছিল আজকের খেলার আড্ডায়। ডিবিসির এই আয়োজনে আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী সপ্তাহে কিন্তু আবারও ফিরে আসবো আরো জমজমাট আলোচনা নিয়ে।